শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। শুরুতেই বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো দর্শক। বন্যা পরিস্থিতি ও এর ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি আমাকে শুনছেন? মেহেদী, বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, আর বন্যার ক্ষতিগ্রস্ত কতটুকু হয়েছে বিস্তারিত জানাবেন। লিনিয়া, বন্যার সার্বিক পরিস্থিতি যদি আপনাকে বলি, গত তিন দিন কিন্তু সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া অনেকটাই ভালো ছিল, যার কারণে নদী এবং হাওরের পানি কমেছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমে বর্তমানে বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বলা যায় বন্যার সংখ্যা অনেকটাই কেটে গিয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে আবার কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যেটি আসলে এই হাওরের জেলার মানুষের জন্য আতঙ্কের খবর। এই বৃষ্টিপাত যদি বাড়তে থাকে অথবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল বিশেষ করে আসে, তাহলে হয়তো বন্যার পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। কিন্তু আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টি আসলে বাড়বে না, এটি স্বাভাবিক একটি বৃষ্টি। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার এখন বর্তমানে কোনো সম্ভাবনা নেই এবং বন্যার সংখ্যা অনেকটাই কেটে গেছে এবং বন্যার পরিস্থিতি কিন্তু সব দিক দিয়ে উন্নতি হচ্ছে। তবে আপনাকে আরেকটি বিষয় বলি, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের পশ্চিম হাজিপাড়া এলাকায়। একদম আপনি দেখতেই পাচ্ছেন যে এই পশ্চিম হাজিপাড়া যে এলাকায় তাদের যে চলাচলের যে একমাত্র সড়ক, সেই সড়কটি কিন্তু পানিতে এখনো নিমজ্জিত আছে। শুধু এই সড়কটি না, সুনামগঞ্জ পৌর শহরের এই যে নতুন পাড়া, মরাটিলা এবং কালীপুরের বিশেষ করে এই যে তিনটি এলাকার যে সড়ক আছে, সেই সড়কগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে এবং এই সড়কগুলো হাওরের কাছাকাছি হওয়ার কারণে কিন্তু পানি খুব দ্রুত উঠে যায় এবং নামার সময় খুব ধীরগতি থাকে। আপনাকে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমি একটু বলি, যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাছের। যে বন্যায় আমাদের প্রায় 4000 হেক্টর মাছ আসলে পানিতে ভেসে গেছে এবং ফসলি জমি প্রায় 2000 হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে এবং প্রায় 500 হেক্টর সবজি ক্ষতি হয়েছে। অর্থাৎ মাছের 72 কোটি টাকা এবং ধান এবং সবজির 20 কোটি টাকা, অর্থাৎ প্রায় 100 কোটি টাকার মতো এখন পর্যন্ত ক্ষতি জানা গেছে। এবং বাড়ি ঘরের আসলে এখনো তালিকা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষের বাড়ি ঘরের বসত বাড়ির যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর এখনো তালিকা করা হচ্ছে। এখনো এটির সঠিক সংখ্যা আসলে জানা যায়নি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। তবে তালিকা সম্পন্ন হলে পরেই সেই ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রকাশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে তারা ত্রাণ কার্যক্রম চলমান রেখেছেন এবং প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে, এখনো আশ্রয় কেন্দ্রে আসলে অনেক লোকজন আছেন, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারা। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য। লিনিয়া। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ থেকে সহকর্মী আমির হামজা। আপনি জানাবেন এখন বন্যা পরিস্থিতির অবস্থা কেমন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত। লিনিয়া, দেখুন আসলে বন্যা পরিস্থিতি কিন্তু যতই সময় যাচ্ছে স্থিতিশীল রয়ে গেছে এখন পর্যন্ত। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমরা যে গত পরশুদিন দেশ টিভির দর্শকদের দেখিয়েছিলাম যে সড়কটিতে আছে, এই সড়ক দিয়ে কিন্তু প্রায় হাঁটুর উপরে পানি ছিল। এখনো কিন্তু আসলে এই সড়ক দিয়ে পানি কিছুটা কমেছে, তবে যে কুশিয়ারা নদীর যে বাঁধ উপচে, বাঁধ ভেঙে যে পানি, সেই পানি কিন্তু এখন পর্যন্ত এই সড়ক দিয়ে লোকালয়ে প্রবেশ করছে, যে কারণে আসলে একটি সংখ্যা দেখা দিয়ে যে আসলে যে যত তাড়াতাড়ি যে লোকালয়ের যে পানি, যে বন্যার পানি লাঘব হতো, সেটা কিন্তু আসলে এখনো নামছে না, যে কারণে আসলে এখন পর্যন্ত আসলে মানুষ যারা এখনো বন্যা কবলিত আছেন তাদের দুর্ভোগ কিন্তু থেকেই যাচ্ছে। আমি দেখাতে চাই একটু আপনাদেরকে যে কি পরিমাণ প্রবল বেগে কিন্তু এখন পর্যন্ত পানি প্রবেশ করছে যে লোকালয়ে। একটু জানাতে চাই আপনাকে, এখন পর্যন্ত নবীগঞ্জ উপজেলার যে নবীগঞ্জ, ইনাদগঞ্জ ইউনিয়নের এবং আউশকান্দি ও দিগলবাগ, এই তিনটি ইউনিয়নের প্রায় 40,000 বেশি মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছেন। নবীগঞ্জ উপজেলাতে 8টি আশ্রয়কেন্দ্র
কেন্দ্রে এখন পর্যন্ত 293টি পরিবার অবস্থান করছে। আমি যদি খাদ্য সামগ্রীর কথা বলি, যে আসলে তাদেরকে এতদিন কিন্তু সরকারের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যে পরিমাণ খাবার দেওয়া হয়েছিল সেটা কিন্তু আসলে অপ্রতুল ছিল। তবুও আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা, জেলা প্রশাসনের যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু আসলে তৎপর আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি যে বিশুদ্ধ পানির সংকটের যে বিষয়টা ছিল সেটি কিন্তু আসলে এখন আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি আসলে তাদের যে মেডিকেল টিম সেটি কিন্তু যে বন্যা কবলিত যারা আছেন তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি যদি একটু বলি, গত 3 দিন কিন্তু আসলে গত যে কয়েকদিন গেছে সেই কয়েকদিনে কিন্তু আসলে এই এলাকার যে প্রবাসী বা ব্যক্তি উদ্যোগে যে সহায়তা, সেই সহায়তা কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে আজকে বা গতকালকে আমরা দেখেছি যে ব্যক্তি উদ্যোগে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই যে বন্যা কবলিত যারা অসহায় মানুষ এখন বর্তমানে বন্যা কবলিত আছেন, পানিবন্দী আছেন, তাদেরকে খাদ্য সহায়তা, শুকনো খাবার, সেই সহায়তা কিন্তু দিচ্ছেন। তো বলা যায় যে এখন পর্যন্ত যদি কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যতক্ষণ না এই বেড়িবাঁধ বা যে বাঁধ, সেই বাঁধ উপচে পানি প্রবেশ বন্ধ হচ্ছে, সেই পর্যন্ত আসলে বন্যা পরিস্থিতি খুব একটা স্বাভাবিক সেটি কিন্তু আসলে বলা যায় না। তো এই ছিল আমার কাছে নবীগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। আমির হামজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মী আমির হামজার কাছ থেকে। নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন শফিক মুন্সি। আমরা প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন AKM নাজিম। নাজিম, আপনি জানাবেন আজকে নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন এবং বাজারের কি পরিস্থিতি? জি লিমিয়া, যেটি বলছেন বাজারে যে বিষয়টা হচ্ছে যে আসলে বাজারে যেসব নিত্যপণ্যের জিনিসপত্র রয়েছে সবগুলোর দাম ঊর্ধ্বমুখী। কারণ এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা। পাশাপাশি আদা, হলুদ, রসুন থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম বাড়তি দিকে। কারণ এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন কোরবানি বন্ধে এবং বৃষ্টির কারণে যে সরবরাহ যে ঘাটতি, সেই ঘাটতির কারণে মূলত এসব নিত্যপণ্যের দাম বাড়ছে। আর একটি বিষয় হচ্ছে যে পাইকারি বাজারে এসব পণ্যের দাম যদি 5 থেকে 60 টাকা বা 10 টাকা পর্যন্ত বাড়ে, তাহলে খুচরা বাজারে এসে এসব পণ্যের দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে যায়। আমরা সকাল থেকে নগরের কয়েকটি বাজার ঘুরে দেখেছি, বাজার ঘুরে দেখে মূলত এইসব নিত্যপণ্যের দাম বাড়তে দিকে। কারণ এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের মধ্যে নাবিশ্বাস দেখা দিচ্ছে। কারণ ভোক্তাদের সাথে অনেক সময় যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে বাক বিতণ্ডতা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে কোরবানির পরে যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম আসলে কমেনি। কারণ রং, এলাচ, দারচিনি এসবেরও দাম ঊর্ধ্বমুখী। এখানে আপনার আদা বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, রসুন বিক্রি হচ্ছে আপনার 220 থেকে 250 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তে দিকে। আমরা যে বাজারটিতে রয়েছি এখানে সব ধরনের পণ্য পাওয়া যায়। এখানে কাঁচা বাজারে বলতে গেলে যেসব তরি তরকারি রয়েছে সেগুলোরও দাম বাড়তে দিকে। কারণ এখানে 70 থেকে 80 টাকার নিচে কোনো ধরনের সবজি জাতীয় পণ্য এখানে নেই। কারণ সবগুলো দাম 70 থেকে 80 টাকার উপরে। কারণ এখানে পটল বিক্রি হচ্ছে 70 টাকা, করলা 120 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা করে, এবং লাউ, সিম, তারপরে ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে যত ধরনের পণ্য আছে সবগুলোর দাম বাড়তির দিকে। কারণ 70-80 টাকার নিচে কোনো ধরনের পণ্য নেই। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা, সবজি বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বারবার বলছেন সরবরাহ ঘাটতির যে অজুহাত সেটি দেখিয়ে মূলত এসবের দাম বাড়াচ্ছে। কারণ তাদের দাবি হচ্ছে যে বৃষ্টির কারণে আসলে বাজারে এইসব নিত্য প্রয়োজনীয় যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সেগুলো সরবরাহ কম, সেই কারণে মূলত এগুলোর দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম নগরের আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সেগুলোতেও এসবের দাম বাড়তির দিকে। আর এই বাজারে দেশীয় যেসব মাছ রয়েছে সেগুলোর মাছের দাম ঊর্ধ্বমুখী। কারণ দেশীয় যেসব মাছ রয়েছে সেগুলোর মধ্যে রুই মাছ 320 থেকে 350 টাকা, তেলাপিয়া 220 থেকে 250 টাকা, এবং সরপুঁটি মাছ এগুলো 200 টাকা করে বিক্রি হচ্ছে। আর সামুদ্রিক যতগুলো মাছ রয়েছে সামুদ্রিক মাছের মধ্যে আপনার কোরাল, তারপরে সুরমা এবং রূপচাঁদা, চিংড়ি এসব আসলে 800 থেকে 1000 টাকার নিচে কোনো ধরনের মাছ এই বাজারে নেই। কারণ এখানে চিংড়ি বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা, এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। তো বলা যায় আসলে নিত্য পণ্যের বাজারে কোনো ধরনের স্বস্তি নেই। কারণ এখানে সবগুলো পণ্যের দাম বাড়তি, এবং
মাছ মাংস থেকে শুরু করে সবগুলো দাম বাড়তি। আর এখানকার যারা ব্যবসায়ী বলছেন তারা সামুদ্রিক মাছ এখন সরবরাহ কম থাকার কারণে মূলত এইসবের দাম বাড়ছে। এই বারবার এই অজুহাত দেখিয়ে এই যে তারা যেভাবে পণ্যের দাম বাড়াচ্ছে, এতে করে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের মাঝে দাম বাড়ছে। কারণ এখানে টাটকা যে ইলিশ পাওয়া যায় সেই ইলিশ 1800 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কারণ ইলিশ ওজনে হয়তো 1 কেজি বা 400 গ্রাম পর্যন্ত হবে, কিন্তু ইলিশ 1800 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এসবের কারণে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে যে নাবিশ্বাস সেটি তৈরি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে দেশি মুরগি যেটি রয়েছে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা। সোনালী যে মুরগি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। এবং ব্রয়লার যেসব মুরগি রয়েছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আপনার 180 থেকে 200 টাকা পর্যন্ত। গরুর মাংস বিক্রি হচ্ছে আপনার 820 থেকে 850 টাকা। খাসির মাংস 1000 থেকে 1200 টাকা। মানে সব মিলিয়ে বলা যায় এই বাজারে যতটুকু পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তি। এইসবের কারণে সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের আসলে হিমশিম খেতে হচ্ছে। কারণ বাজার আসলে তারা এক ধরনের দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কিভাবে কি ক্রয় করবে। তাদের সাথে প্রতিনিয়তই এখানে যারা বিক্রেতা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে বাকবিতণ্ডা হয়ে থাকে। ব্যবসায়ীদের একটি পক্ষ বরাবরই বলে আসে সরবরাহ ঘাটতির যে অভিযোগ তাদের, সেটি দেখিয়ে মূলত তারা এসবের দাম বাড়ায়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটা এসে জেনেছি এখানে কিছু ব্যবসায়ী এসব মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি এগুলো কৃত্রিম সংকট তৈরি করে মূলত এগুলোর দাম বাড়িয়ে দেয়। কারণ তারা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে সরবরাহ কম দেখিয়ে মূলত এইসবের দাম বাড়ায়। এতে করে সাধারণ যারা ভোক্তা তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে। কারণ এসবের কারণে অনেক সময় ভোক্তাদের সাথে এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আরেকটা বিষয় যে এখানে চোখ রাঙার যে কাঁচামরিচ, কারণ এখানে কাঁচামরিচ বিক্রি হয় আপনার 350 থেকে 400 টাকা পর্যন্ত মানভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আর আমরা খাতুনগঞ্জ বাজারে যেটি খবর নিয়েছি, খাতুনগঞ্জ বাজারে আদা রসুন পেঁয়াজ এগুলোর দাম যদি 2-4 টাকা বাড়ে তাহলে খুচরা বাজারে এসে এসবের দাম আরো কয়েক গুণ বেড়ে যায়। তো সব মিলিয়ে বলা যায় আসলে বাজারে সাধারণ মানুষের যে আসলে প্রতিবারই মানুষের যে নাবিশ্বাস যে কষ্ট সেটি বাড়ছে। এসবের জন্য তাদের দাবি হচ্ছে যে যতগুলো সরকারি সংস্থা রয়েছে যারা বাজার তদারকিতে থাকেন, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে যারা বাজার তদারকি করেন তারা যেন প্রতিনিয়তই বাজার মনিটরিং করেন। তো ব্যবসায়ীদের দাবি হচ্ছে তারা ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উপর অভিযান পরিচালনা না করে যারা মূলত এসব তদারকি করেন, যারা কৃষক থেকে এগুলো ক্রয় করে নিয়ে আসেন তাদের উপর অভিযান চালানোর প্রয়োজন। কারণ তারা যদি তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এসবের দাম কিছুটা কমে আসবে। আরেকটি বিষয় হচ্ছে যে কাঁচা বাজারের যেসব পণ্য রয়েছে সেগুলো আসলে পচনশীল পণ্য, কিন্তু পচনশীল পণ্য হলেও এগুলোর দাম আসলে প্রতিনিয়ত 5 থেকে 10 টাকা বাড়ে। কারণ 80-90 টাকা নিচে কোনো ধরনের সবজি পাওয়া যায় না। এখানে আলু যেটি রয়েছে আপনার আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা পর্যন্ত। যে আলু এক সময় যারা গরিব বা অসহায় মানুষ তাদের সম্পদ ছিল সেই আলু এখন 60 টাকার উপরে, কারণ 60 টাকার নিচে এই আলু পাওয়া যায় না। আর অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলোরও দাম বাড়তি। কারণ পচনশীল পণ্য হলে এখানকার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে বারবার এসবের পণ্যের দাম বাড়ায়। তাই বলা যায় 100 টাকার নিচে কোনো ধরনের পণ্য পাওয়া যায় না। তো যেমনটি বলা হচ্ছিল যে বাজার নিয়ন্ত্রণ করতে হলে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ আরো অন্যান্য যেসব সরকারি সংস্থা রয়েছে তারা যেন এইসব নিয়ন্ত্রণের জন্য কাজ করেন। কারণ এসবের এখন থেকে যদি লাগাম টানা না হয় তাহলে সামনে আরো এসব পণ্যের দাম বাড়বে। আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি, তিনি জানাবেন বিস্তারিত। শফিক। বরিশালে কিন্তু কোরবানির পর এখন আমরা এসে যেটা দেখেছি কাঁচা বাজারে বিশেষ করে শাকসবজির উপর কিন্তু ক্রেতাদের চাহিদাটা বেড়েছে। আমরা কিন্তু এই বরিশালের বাংলা বাজার ঐতিহ্যবাহী যে কাঁচা বাজার সেখানে এসেছি এবং এসে যে জিনিসটা দেখেছি যে এখনকার ক্রেতাদের মধ্যে মূলত আসলে শাক এবং সবজি জাতীয় দ্রব্যাদি কেনারই আসলে চাহিদাটা বেশি এবং এই চাহিদাটাকে সামনে রেখে কিন্তু ব্যবসায়ী শ্রেণীর মধ্যে আসলে একটু দামটা বাড়িয়ে রাখার আসলে একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। আমরা একজন ক্রেতার সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব যে বাজারের দর কেমন এবং কেমন দেখছেন বাজারের পরিস্থিতি। বাজারের জিনিসপত্রের সবকিছু দাম বেশি, তরি তরকারি কেনার আমার নাগালের বাইরে, মানে কোনো কিছু কিনতে পারি না, মানে মালের পরিমাণও কম দামও বেশি।
এই অবস্থা আছে। যে আমরা একজন ক্রেতার সাথে আসলে কথা বলছিলাম, এখন বাজারে আসলে এই মৌসুমে, এই বর্ষা মৌসুমে যেসব সবজি আছে তার মধ্যে লাউ, কলা, টমেটো, লেবু এবং কাঁঠাল, কাঁচা কাঁঠাল, কুমড়া এগুলো আছে। আমরা আসলে একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই পণ্যের কেমন কি দাম আসলে। দাম বর্তমানে এখন একটু বেশি, আবার আমদানি হইলে কমে যাবে ইনশাআল্লাহ। এখন মনে করেন কাঁচা কালা কিনতে গেলে 30-35 নিচে পাইকারি কেনা যায় না। মিষ্টি কুমার 20 টাকা পাইকারি, এইরকম। এখন কাঁঠাল গৃহস্থী আমদানি মনে করেন 50 টাকা 80 টাকা পিস বড় সাইজ হইলে, আর ছোট হইলে 50 টাকা কেনা যায় পাইকারি। আমরা আসলে দেখছিলাম সবজির বাজারে ক্রেতা বিক্রেতারা আসলে যেমনটি জানাচ্ছিল যে বিক্রেতারাও কিন্তু আসলে তারা জানিয়েছে যে সবজির বাজারে কিন্তু এখন দাম একটু চড়া। আমরা বিভিন্ন প্রজাতির আসলে শাক দেখেছি, এর মধ্যে লাউ শাক, পালং শাক, হেলেঞ্চা শাক, লাল শাক এগুলো আছে, যেগুলো আটি বেঁধে এবং পোকার বেঁধে প্রায় 40 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে বরিশালের বাজারগুলোতে। পেঁপে বিক্রি হচ্ছে প্রায় 35 টাকা পিস, মাঝারি এবং ছোট সাইজের যে পিস সেগুলো 35 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে। এই মৌসুমে কিন্তু কিছু কাঁচা আম আসলে সবজির বাজারগুলোতে উঠেছে। অনেকে আসলে এগুলো তো তরি তরকারিতে দিয়ে আসলে খাবারের স্বাদটা বাড়ানোর জন্য এগুলো ব্যবহার করে। কিন্তু সবচেয়ে মোটা দাগে যে বিষয়টি, যে যেহেতু এই কোরবানি গেল মাত্র কিছুদিন আগে, তো এই কারণে মাছ মাংসের উপর চাহিদা কিছুটা কম। আমরা একজন মাছ বিক্রেতার সাথে আসলে কথা বলার চেষ্টা করবো যে বাজারে আজ কি কি প্রজাতির মাছ উঠেছে এবং কেমন কি দাম আছে। বাজারে মাছ কম, ওই ঘেরের মাছ, চাষের মাছ এই আছে, নদীর কোনো মাছ নেই। রুই কাতলের দাম 300-350 কেজি, এই কই মাছ, শিং মাছ 250-300। যে আমরা আসলে যেটা জানতে পারলাম যে বিক্রেতারা আমাদেরকে জানালো যে কোরবানি পরবর্তী সময় যেহেতু মানুষের মধ্যে একটু মাছ মাংস খাবার প্রবণতা কম থাকে, তো এই কারণে কিন্তু বাজারেও আসলে মাছের সরবরাহটা কিছুটা কম আছে, যা আছে সেগুলোর আসলে দাম কিছুটা বেশি। তবে বরিশাল একটা নদী বিধৌত অঞ্চল, এই অঞ্চলে আসলে স্বাভাবিকভাবে নদীর মাছ বেশি থাকার কথা, পাবার কথা, কিন্তু সেই তুলনায় কিন্তু এখন ঘেরের মাছ বা চাষের মাছ যেটা বলা হয় সেটাই আসলে বেশি বরিশালের বাজারগুলোতে দেখা দিচ্ছে। একই সাথে কিন্তু তারা জানিয়েছে যে এই চাষের আসলে রুই 350 থেকে 400 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের যে তেলাপিয়া এবং কই আছে সেগুলো 250 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা আরেকজন আসলে তো বরিশালের যে কাঁচা বাজার, বিশেষ করে বরিশাল বাংলা বাজার থেকে এই ছিল আমার কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দরের সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম এবং বরিশাল থেকে বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমার প্রতিটি পদক্ষেপ হচ্ছে আমার বাবা যে পথ দেখিয়ে গেছেন সেই পথে চলা। আমি আজকের দিনে সবথেকে আনন্দিত, যেখানে আমি আমাদের দেশের কত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আজকের এই অনুষ্ঠানে সভাপতি এবং প্রিয় সহকর্মীবৃন্দ এবং উপস্থিত আমাদের ছাত্র ছাত্রী, অভিভাবক, তাদের শিক্ষক বৃন্দ সহ সমগ্র যারা সুধীমণ্ডলী আছেন, সবাইকে আমি আন্তরিক স্বাগত জানাই। আমরা এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ এবং স্নাতক পাস ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি,
টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024-এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার 2023 প্রদান অনুষ্ঠানে এই আয়োজন। এখানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুধু এখানে উপস্থিত যারা তারা নয়, সারা বাংলাদেশে যারা সকলের জন্য, প্রবাসীদের জন্য। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর এই স্বাধীনতা সংগ্রাম তিনি শুরু করেছিলেন 1948 সালে, যখন পাকিস্তানিরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি। তখন এর প্রতিবাদ করেন এবং ছাত্রদের নিয়ে সেখানে মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য সংগ্রাম গড়ে তোলার জন্য সেই সংগ্রাম শুরু করেন। সেই সংগ্রামের পথ দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন। স্বাধীনতার পর মাত্র সময় পেয়েছিলেন 3 বছর 7 মাস। আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যে সংবিধানে শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত। এবং তিনি আমাদের দেশে যারা প্রাথমিক শিক্ষা, যেহেতু আমাদের সংবিধানে বলা আছে যে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হবে, বাধ্যতামূলক হবে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কারেন্সি নোট নেই, রিজার্ভ মানি বলে কিছু নেই, একেবারে সেই বাংলাদেশের কথা এখনকার কেউ বোধহয় চিন্তাই করতে পারবে না। ওই অবস্থায় উপরে দাঁড়িয়ে, একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে যখন তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্বাসনের কাজ শুরু করেন, পাশাপাশি প্রায় 36,165টি প্রাথমিক বিদ্যালয় তিনি জাতীয়করণ করেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য যে সমস্ত পদক্ষেপ তিনি নিয়েছিলেন, 1973 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করেন, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা উন্নয়নের নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। 1974 সালে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং আণবিক শক্তি কমিশনের গঠন করেন। 1974 সালে তিনি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় গঠন করেন। সব থেকে বড় কথা যে আমাদের একটা শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য তখনকার দিনে বাংলাদেশের সব থেকে একজন স্বনামধন্য বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদা, তার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেন, যে বাংলাদেশের উপযুক্ত শিক্ষা নীতিমালা যেন প্রণয়ন করা হয়। এবং সেটা প্রণয়ন করা হয়েছিল এবং তিনি সেটা হাতে তুলেও দিয়েছিলেন, কিন্তু সেটা করে যেতে পারেননি। 1975 সাল 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের সবথেকে কলঙ্কময় অধ্যায়। সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট ভাইটি মাত্র 10 বছর বয়স, তাকেও নির্মমভাবে ঘাতকরা হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের দল তাকেও ছাড়েন, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই দিনে আমার মেজফুপুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি, যুবনেতা, মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। আমার সেজপুর বাড়ি আক্রমণ করে কৃষক নেতা, কৃষিমন্ত্রী আব্দুর আফসান নিবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার সেই সাথে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ এবং 4 বছর নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা চৈতানিয়া বাদশু, ভাগ্নে রিন্টু সহ সেই বাড়িতেও হত্যাযজ্ঞ চালায়। আমার ছোট বোন আর আমি তখন বিদেশে ছিলাম। আমি আজকের দিনে 15 আগস্টে
যারা শাহাদাত বরণ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। বাংলাদেশের গণহত্যা এবং 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য। মা বোনেরা লাঞ্ছিত হয়েছে হানাদার পাকিস্তানিদের হাতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে যুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি 16ই ডিসেম্বর। 26শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন স্বাধীনতার ঘোষণা দেন, তারপরই তাকে গ্রেপ্তার করা হয়, নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে পাকিস্তানি কারাগারে। কিন্তু পাকিস্তানিরা যখন পরাজিত হয় এবং বিশ্ব জনমতের চাপে পাকিস্তানের সেই ইহাইয়া সরকারের পতন হয়, নতুন সরকার আসে, তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি ফিরে আসেন তার প্রিয় স্বদেশ ভূমিতে 10 জানুয়ারি 1972 সালে। মাত্র 3 বছর 7 মাস সময় পান। এই একটা বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা তিনি দিয়ে গেছেন। 126টা দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্যপদ আমরা পাই। বাংলাদেশটাকে গড়ে তোলার সেই ভিত্তিটা আজকে আমরা যখন যেখানে কাজ করতে যাই, আমরা দেখি এই অল্প সময়ের মধ্যে সমস্ত আইন প্রণয়ন করা, নীতিমালা প্রণয়ন করা, একটা দেশকে গড়ে তোলা, সব কাজই কিন্তু তিনি করে গিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 1975 সালের 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, অবৈধভাবে যারা একের পর এক ক্ষমতা দখল করেছিল, তারা বাংলাদেশকে আর সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেনি, বা শিক্ষার দিকে। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন তিনি গড়ে তোলেন, সেই সময় যেখানে যুদ্ধকালীন সময় কোনো খাদ্য উৎপাদন হয়নি এবং কোনো খাদ্য ছিল না, কারণ তারা পাকিস্তানিরা এমনভাবে সারা দেশে গণহত্যা এবং অগ্নিসংযোগ চালিয়েছিল, গোলা ভরা সমস্ত ধান সবকিছু পুড়িয়ে দিয়েছিল। ওই অবস্থার মধ্যেও স্কুল কলেজ বা ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলি যখন পুনর্গঠন করে, সেই সাথে সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, কাপড় চোপড় কিনে দেওয়া, খাতা পেন্সিল কিনে দেওয়া, সমস্ত কিছু কিন্তু তখন বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিতরণ করেছিলেন। ভাবতে অবাক লাগে যে তিনি কিভাবে এই কাজগুলি করলেন। যাক, আমরা তারই পদাঙ্ক অনুসরণ করি আমাদের পথ চলা। আমরা সেই থেকে চেষ্টা করেছি, যখনই প্রায় 21 বছর পর প্রথম সরকারে আসি, তখনই আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। কারণ আমি এসে দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি। আমার অনেক বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, ওরা বলতো আমাদের প্রতি রাতে বোমা আর গুলির আওয়াজ শুনেই ঘুম পড়া অভ্যেস হয়ে গেছে, ওগুলো না শুনলেই যেন আমাদের ঘুম আসে না। সেশন জট ছিল 6 থেকে 7 বছর পর্যন্ত। আর শিক্ষা পদ্ধতি সেই মান্ধাতার আমলের। আমরা অনেকগুলি পদক্ষেপ নেই, আমাদের শিক্ষা কারিকুলামগুলি আমরা উন্নত করি, সেমিস্টার সিস্টেম সেটাও আমরা করে দিই, গ্রেডে যে রেজাল্ট গ্রেডিং এর সিস্টেম সেটাও আমরা করে দিই। এভাবে আমরা অনেকগুলি, এবং আমরা একটা শিক্ষা কমিশন গঠন করি, শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। তো 5 বছর সময়, খুব বেশি কাজ করার সুযোগ না থাকলেও আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই। কম্পিউটার তখন কেউ ব্যবহার করতো না, ফোন সবই অ্যানালগ ছিল, কোনো ডিজিটাল ফোনও ছিল না। আমরা সমস্ত টেলিফোন সিস্টেমটাকে ডিজিটালাইজ করি এবং কম্পিউটার শিক্ষার জন্য সুযোগ সৃষ্টি করে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে আছে মাত্র 2-3টা কম্পিউটার দিয়েই প্রথম যাত্রা শুরু হয়, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যাতে শিখতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার আইন আমরা পাশ করে সেগুলি আমরা নির্মাণ কাজ শুরু করি। গবেষণায় আমাদের কোনো বরাদ্দ ছিল না, অর্থাৎ 75-এর পর থেকে যারা ক্ষমতা এসেছিল তারা কখনো বরাদ্দ দেয়নি। আমরা প্রথম বাজেট আমরা দিয়েছিলাম খুব অল্প সময়ের মধ্যে, তখনই আমরা বাজেটে টাকা দিয়ে দিই গবেষণার উপর।
পরবর্তীতে যখন আমরা পূর্ণাঙ্গ বাজেট দিই সেখানে 100 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছিলাম। সেটা ছিল আমাদের কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা। এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিই। আচ্ছা, একটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমি আরো কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করে দিই। সেই সাথে 16টা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এবং আমরা সেই সাথে নব থিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমরা শুরু করেছিলাম। কারণ বিজ্ঞান ছাড়া এবং গবেষণা ছাড়া, প্রযুক্তির জ্ঞান ছাড়া একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থা নিই। আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় সেই সময় 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95 লক্ষ টাকা বৃত্তি বা অনুদান দেওয়া শুরু করি। দর্শক, রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকটের ফলে ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, আপনি নিশ্চয়ই শুনছেন। জামাল, এই যে চিকিৎসা সংকটের ফলে জনভোগান্তি কেমন দেখছেন, আর রোগী ও স্বজনেরা কি বলছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর হাসপাতালে। লালমনিরহাট সদর হাসপাতালে কিন্তু চিকিৎসক সংকটের যে বিষয়টি, এটি কিন্তু দীর্ঘদিনের। লালমনিরহাট সদর হাসপাতাল সম্প্রতি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীতকরণ করা হলেও কিন্তু এই 100 শয্যার যে জনবল, সেটি দিয়েই এই 250 শয্যার হাসপাতালটি পরিচালনা করা হচ্ছে। চিকিৎসকের ক্ষেত্রে যদি আমি বলি, 41টি চিকিৎসকের পদের ক্ষেত্রে মাত্র 17 জন চিকিৎসক কর্মরত রয়েছে। এবং এই শুধু চিকিৎসক নয়, যারা সাপোর্টিং স্টাফ রয়েছে এবং নার্স যে পদ সংখ্যা রয়েছে, এই সব কিছুই কিন্তু লালমনিরহাট এই সদর হাসপাতালটিতে সংকট রয়েছে। চিকিৎসক সংকট থাকার কারণে কিন্তু এই লালমনিরহাট জেলার এবং কুড়িগ্রাম এবং নাগেশ্বরী উপজেলার সাধারণ যারা মানুষ সেবা নিতে আসেন, তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং অনেকটা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে রয়েছেন। আমি এই মুহূর্তে লালমনিরহাটের যে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহাদাত হোসেন, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের চিকিৎসক সংকট থাকার কারণে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, আপনারা সেবা দিতে বেগ পাচ্ছেন কিনা? স্যার, ধন্যবাদ দেশ টেলিভিশনকে। আমাদের লালমনিরহাট 250 হাসপাতাল নানাবিধ সমস্যা জড়িত। এর মধ্যে আমাদের মেইন সমস্যা হচ্ছে জনবল। আমাদের সর্বপ্রকার জনবলই সমস্যা। যেমন আমরা নতুন ভবনটা, এই 9তলা ভবনটা পুরোপুরি চালু করতে পারিনি এখনো জনবল সংকটের কারণে। এক নম্বর হচ্ছে আমাদের বর্তমানে প্রশাসনিক পদগুলো ফাঁকা। আমাদের তত্ত্বাবধায়ক স্যার চলে গেছেন, 13 জন ওনার অবসরে চলে গেছেন, এটা পদটা ফাঁকা আছে। এছাড়া আমাদের কনসালটেন্ট পোস্ট আছে 19টা, এর ভিতরে বর্তমানে কর্মরত আছেন 9 জন, 10টা পোস্ট ফাঁকা আছে দীর্ঘদিন যাবত। এবং একটা হাসপাতালের মেইন বলা শুধু ডাক্তার দিয়ে চলে না, সাপোর্টিং স্টাফ, বিশেষ করে আমাদের ডাক্তার, এখানে মেডিকেল অফিসার হলো মেইন স্টিম বলা হয় একটা হাসপাতালে মেরুদণ্ড। মেডিকেল অফিসারের পোস্ট আছে 20টা, কর্মরত আছেন মাত্র 7 জন। এটা সদর হাসপাতাল, 250 বেডের হাসপাতাল, 7 জন মেডিকেল অফিসার দিয়ে চালানো আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। এই জন্য রোগীদের ভোগান্তি হচ্ছে। বিশেষ করে আউটডোরে আমাদের প্রায় 1100 থেকে 1200 রোগী হচ্ছে প্রতিদিন। এই 1200 রোগীকে সেবা দিতে গেলে মিনিমাম 4 জন মেডিকেল অফিসার আউটডোরে রাখতে হয়, কিন্তু আমাদের মেডিকেল অফিসার সংকটের কারণে প্রতিদিন 5 জন মেডিকেল অফিসার কাজ করতে হয়। 3 জন এমার্জেন্সি করেন, একজন নাইটে অফ যান, আর 2 জন আউটডোর করতেছেন। এখন এই ডাক্তার সংকটের কারণে আমাদের রোগীদের ভোগান্তি হচ্ছে। আমাদের চিকিৎসক যারা আছে, ওনাদের কর্মক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে একটা চিকিৎসক যখন প্রতিদিন 1200-1100 রোগী দেখবেন, তার জন্য স্বাভাবিকত আউটডোরে ভালো সেবা দেওয়া সম্ভব না। লালমনিরহাটবাসীর জন্য কষ্ট, আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে। আর একটা সমস্যা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টাফ, বিশেষ করে 4র্থ শ্রেণীর জনবল নিয়োগ অনেকদিন ধরে বন্ধ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী সংকট থাকার কারণে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও সমস্যা হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টাফের ভিতরে আরেকটা হচ্ছে আমাদের 3য় শ্রেণীর কর্মচারী আছেন এবং সিনিয়র স্টাফ নার্স। এখানে পোস্ট আছে 74টা, আমাদের কর্মরত আছেন মাত্র 60 জন। 60 জনের ভিতরে 8 জন বিভিন্ন জায়গায় ডিপুটেশনে কর্মরত। এই নানাবিধ সমস্যার কারণে আমাদের সার্ভিস দিতে খুবই কষ্টসাধ্য হয়ে গেছে।
ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন যে লালমনিরহাট সদর হাসপাতালে কিন্তু চিকিৎসক সংকট, নার্সের সংকট এবং তাছাড়া কিন্তু প্যাথোলজি বিভাগের সকল যন্ত্রাংশ থাকলেও প্যাথোলজির টেকনিশিয়ান না থাকার, চিকিৎসক না থাকার কারণে কিন্তু টেকনিশিয়ান দ্বারাই অনেক চিকিৎসা করানো হচ্ছে। এছাড়া কিন্তু লালমনিরহাটের যে প্রায় 20 লাখ মানুষ রয়েছে, সেই 20 লাখ মানুষের একমাত্র যে চিকিৎসার যে আশ্রয়স্থল লালমনিরহাট সদর হাসপাতাল, এটিতে ভালো সেবা না পাওয়ায় তারা অনেকটা বাধ্য হয়ে লালমনিরহাটের যে বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি এই লালমনিরহাট সদর হাসপাতালের আউটডোর এবং ইনডোরে কথা বলেছি, তারা রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু দীর্ঘ লাইনের পর কিন্তু আউটডোরে সেবা পাচ্ছেন এবং ইনডোরে যারা চিকিৎসারত অবস্থা রয়েছেন তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সব মিলিয়ে লালমনিরহাট সদর হাসপাতাল কিন্তু রুগ্ন অবস্থায় দীর্ঘদিন ধরে চলছে। এটি কিন্তু উত্তরণের জন্য জনবল নিয়োগ থেকে শুরু করে সঠিক নজরদারিরও প্রয়োজন রয়েছে। এই ছিল লালমনিরহাট সদর হাসপাতাল চিকিৎসক সংকট এবং সকল বিষয়ের সর্বশেষ খবর। লিনিয়া। জামাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকটের ফলে জনভোগান্তি হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল। দর্শক, নদী দখল নিয়ে বিস্তারিত জানবো। এ বিষয়ে জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান সবুজ। মেহেদি, নদী দখলে মূলত কাদের নাম সামনে আসছে এ বিষয়টি জানাবেন, আর কি বলছে কর্তৃপক্ষ, সাধারণ মানুষ? লিনিয়া, যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি মনে হতে পারে কোনো খেলার মাঠ অথবা কোনো হয়তোবা চাষের আবাদি জমির উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু বিষয়টি আসলে মোটেও তর নাই। এটি ঝিনাইদহের সব থেকে বড় যে নদী নবগঙ্গা নদীর ঠিক মাঝখানে, দুই পাশ যে পাশ, সেই মাঝে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে পানির কোনো ছিটে ফোটাও নাই এবং আমরা দর্শকরা দেখতে পাচ্ছে যে আসলে দুই পাশ সহ আমার পেছনে যে ব্রিজটি অনেক প্রশস্ত একটি ব্রিজ। সেই ব্রিজের কিন্তু আসলে কোনোভাবেই বোঝার উপায় না যে এটি একটি নদী। ঠিক তেমন ভাবেই কিন্তু ঝিনাইদহের উপর থেকে বয়ে যাওয়া মোট 12টি নদীর কিন্তু একই চিত্র। এখন পর্যন্ত আমরা বিভিন্ন যে নদীগুলো ঝিনাইদহের উপর থেকে বয়ে গেছে সেগুলোতে সরজমিনে গিয়ে যেটা দেখেছি যে নদীর বেশিরভাগ অংশই কিন্তু এখন আসলে মৃতপ্রায়। এখানে চাষ করা হচ্ছে বিভিন্ন ফসলাদির, বিশেষ করে কলা অথবা ধান, পাট ইত্যাদি ফসলের কিন্তু চাষ করা হচ্ছে। এখানে কিন্তু আসলে যে নদী হিসাবে যে পানি থাকবে এবং মাছের আবাদ হবে, একসময় এখানে কিন্তু প্রচুর মাছের আবাদ হতো। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি বা আমরা যাদের সাথে কথা বলে জেনেছি কর্তৃপক্ষের সাথে, কিন্তু আসলে সেই পরিস্থিতি একেবারে বাস্তবটা এরকমই যেভাবে আসলে আমি দেখাচ্ছি। আমি যদি নদীর দুপারের অংশ আপনাদেরকে একটু দেখাই তাহলে আরেকটু দর্শকরা ভালো বুঝতে পারবে। আমি সাথে পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখি, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা কিন্তু এই ঝিনাইদহ জেলা। 6টি উপজেলার বুক চিরে মোট 12টি নদী বয়ে গেছে, কিন্তু খননের অভাব আর দখলদারদের কারণে নদীগুলো পরিণত হয়েছে মরা খালে। এখন সেখানে দেশীয় প্রজাতির মাছ আসলে পাওয়া যায় না, তার কারণ নদীতে পানি নাই। ঝিনাইদহের উপর থেকে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে অন্যতম নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতী, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতাক্ষর মতো এমন কিন্তু এক সময়কার খরস্রোতা নদীগুলো কিন্তু ঝিনাইদহের উপর থেকে বয়ে গেছে। কিন্তু আজ পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং কর্তৃপক্ষ, নদী খননের কর্তৃপক্ষ বা পানি উন্নয়ন বোর্ডের সাথে যতটুকু কথা বলে আমরা জেনেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, বিশেষ করে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে মূল যে সমস্যাটি দেখা দিয়েছে সেটা হচ্ছে পানির উৎস, পানি প্রবাহের যে উৎস, যে মুখ, সেই মুখে আসলে মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে বা মুখ আসলে পলিমাটিতে ভরে যাওয়ার কারণে কিন্তু পানিগুলো প্রবাহিত হচ্ছে না। প্রবাহিত না হওয়ার কারণেই কিন্তু এই নদীগুলো কিন্তু আজকে এই চিত্র। সব থেকে বড় কথা, উনি এছাড়াও আরো আমাদেরকে যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে এই নবগঙ্গা নদী, যে নদীটিতে আমি দাঁড়িয়ে আছি, এটি খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে বাদ বাকি যে 11টি নদী আছে সেই নদীগুলো কিন্তু পর্যায়ক্রমে খননের ব্যবস্থা করে পানি প্রবাহের যে অবাধ বিচরণ, সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে। এই ছিল ঝিনাইদহ থেকে নদী দখল এবং নদীর বর্তমান চিত্রের সর্বশেষ পরিস্থিতি। লিনিয়া। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নদী দখল নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী মেহেদির কাছ থেকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh TV নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।